বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার কোন কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারিটা অনেক বেশি জনপ্রিয়? বিশেষ করে পিত্তথলির পাথরের ক্ষেত্রে এটা টোটালি জনপ্রিয় এবং এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ল্যাপারোস্কোপিক প্রসিজার ফর ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। 100% ল্যাপারোস্কোপিকলি করা যায়। সেই রকম অ্যাপেন্ডিক্সও ল্যাপারোস্কোপিকলি করা যায়। অন্যান্য স্টমাক্স, ইন্টেস্টিনাল গাটস, স্প্লিন সার্জারি, হেপাটোবিলির সবই ল্যাপারোস্কোপিতে খুব সেফলি এবং স্ট্যান্ডার্ডলি করা যায়। এবং আমরা এখন যতটুকু দেখি যে গাইনোকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্টের পার্ট হিসেবে কিন্তু এই ল্যাব কল বা ল্যাপ্রোস্কোপি করা হয়। গাইনি অর্থাৎ পেটের ভিতরে তো একটা পার্ট গাইনির পার্ট, এবং এখানে সিজার ছাড়া গাইনির সব অপারেশনের ল্যাপারোস্কোপিতে করা হয় এবং ভালোভাবে করা যায়। নরমাল সার্জারির ক্ষেত্রে যেরকম প্রস্তুতি দরকার হয়, ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রেও কি একই ধরনের প্রিপারেশনটা সেম, উভয় ক্ষেত্রে প্রিপারেশনটা সেম। সেটি আসলে কিভাবে করা হয়ে থাকে? অর্থাৎ পেটের যে কোনো সার্জারিতে আমাদের ফাস্টিং, একটা রেগুলার ফাস্টিং থাকতে হয়। যদি আমি ইন্টেস্টাইনের অপারেশন করে থাকলে গাট প্রিপারেশন একটা বিষয় থাকে। অর্থাৎ সার্জারি টাইপের উপরে নির্ভর করে যে আমি কতক্ষণ না খাওয়া রাখবো বা কদিন আগে হসপিটালে অ্যাডমিশন হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের দিন হসপিটালে, বা কোনো কোনো সার্জারি আছে যে অন ডে যেদিন ভর্তি হয় ওই দিনই অপারেশন করা যায়। ল্যাপ্রোস্কোপি সার্জারির ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে থাকে? একটা সময় ল্যাপারোস্কোপির সার্জারিতে জেনারেল অ্যানেস্থেসিয়া আমাদের দেশে বা ইন্টারন্যাশনালি দেওয়া হতো, কিন্তু কোভিড পরবর্তী সময়ে যখন জেনারেল অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশন বা কোভিড ডিসেমিনেশন, কোভিডের জন্য রোগী খারাপ হয়ে যেত, রেসপিরেটরি সিস্টেম কলাপস হয়ে যেত, তখন আমাদের দেশে স্পাইনাল দেওয়া শুরু হয়েছে এবং এখন ল্যাপারোস্কোপিক সার্জারি স্পাইনাল দিয়েও করা যায়। এবং গলব্লাডার সার্জারি অনেকটা আপার অ্যাবডোমেনে, তারপরে একটু স্পাইনাল দিয়ে করা যায় এবং অনেক সেন্টারে করে। আমি নিজেও অনেকগুলা স্পাইনাল দিয়ে করি এবং অনেক রোগী আবার জিএ দেওয়া যায় না, এই একটা গ্রুপ থাকে। আবার অনেকে ভয় পায় যে স্যার আমি জিএ দিয়ে করতে চাই না, তাদেরও আমি স্পাইনাল দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি, বিশেষ করে গলব্লাডার বা অ্যাপেন্ডিক্স বা অন্যান্য সার্জারি। আচ্ছা, কাদের ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়াটা দিতে আপনারা কিছুটা চিন্তা করে থাকেন বা তাদের ঝুঁকি থাকে? অ্যাকচুয়ালি জেনারেল সার্জারির যে কমপ্লিকেশনের কার্ডিয়াক যদি কম্প্রোমাইজ থাকে, এটা একটা প্রবলেম থাকে। রেসপিরেটরি প্রবলেম যদি থাকে, এই দুটো একটা মেজর প্রবলেম থাকে এবং সেই ক্ষেত্রে আমরা স্পাইনাল দিয়ে অ্যানেস্থেসিয়া যদি চুজ করে বা অ্যানেস্থেসিয়া সেট মনে করলে আমরা স্পাইনাল দিয়ে করি। যদি কারো ক্ষেত্রে দেখা গেল যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি খুব সফলতার সাথে সম্পন্ন করা হলো বা হয়েছে, তার পরবর্তী সময়টাতে যেটাকে আমরা বলে থাকি যে পোস্ট অপারেটিভ সার্জারি, এই ম্যানেজমেন্ট আসলে কীরকম হওয়া উচিত? পোস্ট অপারেটিভ সার্জারি ল্যাপারোস্কোপিতে অনেক ইজি। আমরা যদি গলব্লাডার বা মাইনর যে প্রসিজারগুলো মনে করি, এটা 24 আওয়ার্স পরে রোগী ছুটি দিয়ে দেওয়া যায়। ম্যাক্সিমাম সার্জারি ছুটি দেওয়া যায়, কিন্তু গাট রিলেটেড সার্জারি করলে আমরা হয়তো 3-4 দিন একটু ওভারস্টে চাই বা একটু ক্লোজ অবজারভেশনে রাখা দরকার, যেখানে অ্যানাস্টোমোসিস এর ইস্যু থাকে। অ্যানাস্টোমোসিস থাকলে আমরা সাধারণত 3 থেকে 4 দিন মনে করি এটার হিলিংটা সেফ পিরিয়ডে না আসা পর্যন্ত আমরা রোগী ক্লোজ অবজারভেশনে রাখি। স্যার, ল্যাপ্রোস্কোপি সার্জারি করা হয়েছে কিন্তু পরবর্তীতে তাদের একটা ইনফেকশন হয়েছে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি, কাদের ক্ষেত্রে আসলে এই ইনফেকশন হবার সম্ভাবনাটা খুব বেশি থাকে? ল্যাপারোস্কোপিক সার্জারিতে ইনফেকশনের মাত্রা আসলে অনেক কম, কারণ এখানে কাটাছিঁড়াই কম করা হয়। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে পোর্টে একটা ইনফেকশনের একটা চান্স থাকে এবং এগুলো খুব ব্যাড টাইপের ইনফেকশন হয়, বিশেষ করে টিউবারকুলোসিস বা আরও কোনো এরকম ডিজিজ হয় যেটা তার সাফার করায়। তো এগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম দেখলাম যে ইনস্ট্রুমেন্টাল প্রবলেমটাই বেশি। সাধারণত বাংলাদেশে অনেক সেন্টারে ল্যাপারোস্কোপি হয় কিন্তু মেশিন নাই। মেশিন আবার একটা গ্রুপ মেশিন ভাড়া দেয়, একটা টেকনিক্যাল গ্রুপ আছে, তারা মেশিন বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যায়। ওরা স্টেরিলিটি পদ্ধতি আসলে ঠিক একরকম হয় না। একটা সেন্টারে করলো, তারা আবার অন্য সেন্টারে যায়। এরা কোনো স্কিল পার্সনও না বা শিক্ষিত কোনো গ্রুপও না, এরা টেকনিশিয়ান টাইপের লোক, মেশিন কিনে নিছে অথবা কোনো জায়গা থেকে ভাড়া নিয়ে আসে আবার সার্ভিস দেয়। এই গ্রুপে যারা ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ইউজ করে, এদের ক্ষেত্রে এই পোর্ট ইনফেকশনটা আমরা বলি বেশি হয়, পোর্ট ইনফেকশন। এবং এটা অনেক ধরনের ক্রনিক ইনফেকশন হয়ে যায়, যেটা 3-4 মাস বা তারও বেশি সাফার করে পেশেন্টের, যেটা পেশেন্ট অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ মানুষ ল্যাপারোস্কোপিক আসে মনে করে খুবই
কিউট সার্জারি পরের দিনই সে সুস্থ হয়ে যাবে। যখন পোর্ট ইনফেকশন হয় তখন সে অ্যাকসেপ্ট করতে চায় না এবং এটা নিয়ে রোগী এবং সার্জনদের বা সেন্টারের সাথে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই জায়গাটাকে ইমপ্রুভ করার জন্য আসলে কি করা উচিত বা কাদের ব্যবস্থা নেওয়া উচিত? এক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত হতে পারলে বা স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছে তারা এক্ষেত্রে আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে? অ্যাকচুয়ালি এটা সেন্টারের উপর নির্ভর করে, কারণ এই যে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের ব্যাপার থাকে। অনেকে কস্ট ইফেক্টিভ মনে করে যে আমরা যে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজ করি এগুলো সাধারণত বেশ কস্টলি হয়। একটা এমনকি 3 থেকে 4 হাজার টাকার লাগে আমার যে সাইটেক্স বা এই ধরনের যেটা স্টেরিলাইজেশন মেটেরিয়ালস ইউজ করি। অনেকে এটা কম্প্রোমাইজ করে ফেলে, স্যাভলন দিয়ে করে ফেলে বা অন্যান্য জিনিস দিয়ে করে, যেটা সায়েন্টিফিক না এবং জীবাণুমুক্ত হয় না। এবং যারা ওই রকম ভাড়া মেশিনে তারা এত জিনিসটা মেনটেন করে না, স্টেরিলাইজেশনটা মেনটেন করে না। এবং সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজেশনের যে পদ্ধতি কষ্টের কারণে কম্প্রোমাইজ করতে যায়, সেক্ষেত্রেই বেশিরভাগ ইনফেকশন হয়। এখন ডিজি স্বাস্থ্য অধিদপ্তর যেটা গভর্নমেন্ট হাসপাতালগুলো এগুলো সুপারভাইজ করতে পারে, স্টেরিলাইজেশন পদ্ধতি ইন্সপেকশন করতে পারে বা এরা গাইডলাইন দিয়ে এনশিওর করতে পারে যাতে এই গাইডলাইন ফলো করা হয়। এটা করলে হয়তো এই প্রবণতা ইনফেকশনের প্রবণতা। স্যার, প্রেগন্যান্ট মা যারা রয়েছে বা যারা খুব বয়স্ক তাদের ক্ষেত্রেও কি ল্যাপারোস্কোপি সার্জারিটা খুব সেফ সার্জারি? হ্যাঁ, প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে এটা একটু ভিন্ন। বয়স্কদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি সেফ বলা যাবে, তেমন সমস্যা নেই। কিন্তু প্রেগন্যান্টদের জন্য বাচ্চার সেফটির কারণে সাধারণত এটা শুধু ল্যাপারোস্কোপি না, ওপেন সার্জারি তো অ্যানেস্থেসিয়া হ্যাজার্ডে আমরা সাধারণত যদি কোনো কারণে করতে হয় অ্যাভয়েড করি, কিন্তু সার্জারি যদি করতে হয় এটা ল্যাপারোস্কোপি হোক ওপেন হোক, সাধারণত বাচ্চার যাতে কোনো টেরাটোজেনিক এফেক্ট অর্থাৎ ড্রাগের কারণে যাতে বাচ্চার ক্ষতি না হয়, সেটা অ্যানেস্থেসিয়া ড্রাগ হোক বা অন্য ড্রাগ হোক, আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে করি। অর্থাৎ 9 মাসে যদি প্রেগনেন্সিতে ভাগ করি, তা মধ্যের 3 মাস সাধারণত মনে করেন 4 থেকে 6 মাস, 4, 5, 6 বা 7 মাস পর্যন্ত আমরা সার্জারিটা করতে পারি ল্যাপারোস্কোপিক্যালি। কারণ হলো যে তখন ইউটেরাস বড় হইতে থাকে। আর যদি লাস্ট ট্রাইমেস্টারে করি তো স্পেস কমে যায় পেটের ভিতরে, এই একটা ব্যাপার। আর আর্লি করতে গেলে তার বাচ্চার ক্ষতি হতে পারে ড্রাগের এফেক্টের কারণে।